আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফিক খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি থেকে বলছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো, যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যান্ডার্ড ডিসপারশন চ্যাপ্টার নিয়ে আমি কথা বলবো। আমরা সবাই জানি যে ডাটাকে যখন আমরা এক্সপ্লেন করব, আমার ডাটা যখন এক্সপ্লেন করব তখন চারটা মেথড দিয়ে আমরা ডাটাকে এক্সপ্লেন করতে পারি। ডাটার বিশ্লেষণগুলো করতে পারি। একটা হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, measures of dispersion, measures of skewness, and measures of kurtosis. measures of dispersion নিয়ে আমি আজকে কথা বলবো। measures of dispersion হইলো এখানে যদি এমন হয় কোন একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা dispersion is the second important characteristic of the frequency distribution. dispersionটা হইলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ক্যারেক্টার, মানে গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। Two distribution have the same mean, median এবং mode. দুইটা ডিস্ট্রিবিউশন আমি যদি কনসিডার করি, তার মধ্যে থেকে তাদের মিন মিডিয়ান এবং মোড দুইটাই সমান, তাহলে এটা কিভাবে আমি যাচাই বাছাই করব? তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে, বাট দ্য ভেরিয়েশন অফ দ্য ইন্ডিভিজুয়াল অবজারভেশন অফ দ্য টু ডিস্ট্রিবিউশন মে ডিফার। কি হইতে পারে তারা, কিন্তু তাদের যে ইন্টারনাল ভেরিয়েশনটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এখানে আমরা দুইটা ফ্যাক্টরিকে কনসিডার করছি, ফ্যাক্টরি 1 এবং ফ্যাক্টরি 2, এবং তাদের যে ডেইলি ওয়েজ, এই 7 জন ওয়ার্কারের যে ডেইলি ওয়েজ আমরা দিয়ে থাকি, মজুরিটা দিয়ে থাকি, মজুরিটার পরিমাণটা হলো এই পরিমাণ, 142, 143, 50 থেকে শুরু করে 157 পর্যন্ত। এবং এখানে দেখা যায় এই দুইটা ডিস্ট্রিবিউশনেরই, দুইটা ফ্যাক্টরি তাদের ওয়ার্কারদের যে ওয়েজ ডিস্ট্রিবিউশনটা, তার গড় ভ্যালু মধ্যমা এবং প্রচুরক, অর্থাৎ মিন, মিডিয়ান এবং মোড তিনটেই সমান। তাহলে এই দুইটা ফ্যাক্টরিকে আমরা কিভাবে, মানে আমরা মেজার করব কিভাবে? অর্থাৎ এই ফ্যাক্টরি দুইটার যদিও ডিস্ট্রিবিউশন তার সেম মেইন, মিডিয়ান এবং মোড আছে, কিন্তু তাই বলে তার ইন্টারনাল ভেরিয়েশনটাকে আমাদের কি করতে দেখতে হবে, ইন্টারনাল ভেরিয়েশনটা কতটুকু। বাট দ্য ডিস্ট্রিবিউটার, আমরা উই অবজার্ভ দ্যাট বাট দ্য ইন্ডিভিজুয়াল অবজারভেশন আর নট সেম। ইন্ডিভিজুয়াল অবজারভেশনটা কি সেম না, তাদের যে ভেরিয়েশনটা সেম না, যদিও তার মিন, মিডিয়ান, মোড সমান হইতে পারে। তখন আমরা এখান থেকে আমরা জিনিসটা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে রেঞ্জটা দেখে নিই। রেঞ্জ আমরা জানি হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটাকে মাইনাস করলে কত হয় সেটা রেঞ্জ। যেমন প্রথম ডিস্ট্রিবিউশনের হাইয়েস্ট ভ্যালু হলো 157, এবং প্রথম ডিস্ট্রিবিউশনে ফার্স্ট ফ্যাক্টরি যে ওয়াইজ ডিস্ট্রিবিউশন, এর মধ্যে দেখলাম কত 142। তাহলে এই যে দুইটার যে ভেরিয়েশন, এই দুইটার ভেরিয়েশন মাত্র কত 15 টাকার ভেরিয়েশন। বাট যে অন্য একটা ডিস্ট্রিবিউশন, যে সেকেন্ড ডিস্ট্রিবিউশন বা সেকেন্ড ওয়াইজ ডিস্ট্রিবিউশন, যে ফ্যাক্টরি যে ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা দেখতেছি, এখানে তার মিনিমাম ভ্যালু হলো 122 এবং ম্যাক্সিমাম হলো 150, 175। এই দুইটার যে রেঞ্জ, এই দুইটার রেঞ্জ হলো অনেক বেশি। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে এটা থেকে বলতে পারবো দ্যাট ইজ দ্য ওয়াইজ স্ট্রাকচার অফ দ্য ফ্যাক্টরি 1 এর মোর কম্প্যাক্ট দেন দ্য ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাক্টরি 2। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারতেছি, ফ্যাক্টরি 1 এর যে ওয়াইজ ডিস্ট্রিবিউশন, তার যে ভেরিয়েশনটা ফ্যাক্টরি 2 এর ওয়াইজ ডিস্ট্রিবিউশন ভেরিয়েশনটা কি অনেক বেশি। অর্থাৎ ফ্যাক্টরি 2 এর ওয়াইজের ভেরিয়েশন হলো 53, কিন্তু তার রেঞ্জটা হলো 53, তার মানে ভেরিয়েশনটা হলো লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুর ভেরিয়েশনটা অনেক বেশি। কিন্তু ফ্যাক্টরি 1 এর ক্ষেত্রে ফ্যাক্টরি 1টা আমরা অনেকটা মোর কম্প্যাক্ট বলতে পারি, খুব কাছাকাছি অবস্থান করতেছে। অর্থাৎ ফ্যাক্টরি 1 এর যে তাদের ওয়াইজ ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলা অনেকগুলা খুব কাছাকাছি, আর তার মিন ভ্যালুর কাছাকাছি অবস্থান করতেছে, এইটা ইন্ডিকেট করে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ফ্যাক্টরি 1 এর যে ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা মোর কম্প্যাক্ট উইথ কম্পেয়ার টু দ্য ফ্যাক্টরি 2। অর্থাৎ ফ্যাক্টরি 1 এর যে ভেরিয়েশন or dispersion of the individual values of the factory 1 is less than the factory 2. সুতরাং এখান থেকে আমরা এটা কনক্লুশন টানতে পারি, যদিও তাদের মিন সমান, মিডিয়ান সমান, মোড সমান, তবুও তাদের ইন্টারনাল ভেরিয়েশনের কারণে তাদের মধ্যে কি আছে, একটা ডিসক্রিমিনেন্ট দেখা যাইতেছে। এই জিনিসটা ইন্ডিকেট করে। অর্থাৎ ডিসপারশন এই জিনিসটা ইন্ডিকেট করে, এই জিনিসটাকে ক্যালকুলেট করার জন্য চেষ্টা করে যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের সাথে একে অপরের সাথে যাদের তাদের যে ইন্টারনাল যে ভেরিয়েশনটা, ইন্টারনাল
ভেরিয়েশনটা অর্থাৎ তার মিন ভ্যালুটার যে রিস্কটা, অর্থাৎ মিন ভ্যালু সাপেক্ষে অন্যান্য ভ্যালুগুলো যে দূরত্বে অবস্থান করতেছে সেই জিনিসটাকে মেজার করে থাকে। এটা হলো আমাদের ডিসপারশন। আচ্ছা, তাহলে ডিসপারশন, তাহলে মিনিংটা কি হবে? দ্য ডিসপারশন মেজার্স দ্য ভেরিয়েবিলিটি অফ দ্য সেট অফ অবজারভেশন অ্যামং দেমসেলভস অর অ্যাবাউট সাম সেন্টার ডাটা, সেন্টার ভ্যালুজ। অর্থাৎ বলতে চাইতেছি যে ডিসপারশন এটি মেজার করে যে তাদের সেন্ট্রাল ভ্যালুটা অর্থাৎ মিন ভ্যালুর সাপেক্ষে অন্যান্য ভ্যালুগুলোর মধ্যে যে তাদের যে ভেরিয়েবিলিটিটা অর্থাৎ ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটাকে কি শো করে, এটা হলো আমাদের ডিসপারশন। এটা হলো আমাদের কি ডিসপারশন। ওকে, এখন আসেন এই ডিসপারশনের পারপাসটা কি, ডিসপারশন কেন আমরা করব? ডিসপারশনের পারপাস হলো চারটা, এখানে পারপাস আমরা লিখতেছি। টু ডিটারমাইন দ্য রিলায়েবিলিটি অফ দ্য এভারেজ, আমাদের যে এভারেজের যে রিলায়েবিলিটিটা বলে ওই রিলায়েবিলিটিটা মেজার করার জন্য আমরা কি করে থাকি, এই ডিসপারশনটা বের করে থাকি। টু সার্ভ অ্যাজ এ বেসিস অফ দ্য কন্ট্রোল অফ দ্য ভেরিয়েবিলিটি, আমাদের কি করতে থাকি, আমাদের যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা কন্ট্রোল করার ক্ষেত্রে আমরা এই ডিসপারশনটা আমরা কি করে থাকি, মেজার করে থাকি। টু কম্পেয়ার দ্য টু অর মোর সিরিজ উইথ রিগার্ডস টু দেয়ার ভেরিয়েবিলিটি, দুই বা ততোধিক যে সিরিজ আছে, বলে যে ডিস্ট্রিবিউশন আছে, এই ডিস্ট্রিবিউশনটাকে একে অপরের সাথে কম্পেয়ার করার জন্য আমরা এই ডিসপারশনটা করে থাকি। আচ্ছা, 4 নম্বর হলো টু ফ্যাসিলিটেট দ্য কম্পিটিশন অফ দ্য আদার স্ট্যাটিস্টিক্যাল মেথড, অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল মেথডটাকে ফ্যাসিলিটেট করার জন্য সেই ক্ষেত্রে আমরা এই করে থাকি, এই ডিসপারশনটা ব্যবহার করে থাকি। এখন প্রপার্টিজ অফ দ্য গুড মেজার্স অফ একটা মেজার্স অফ ডিসপারশন, একটা গুড মেজার্স অফ ডিসপারশন আমরা কখন বলবো, যখন এইটার মধ্যে আমাদের কি থাকবে, কতগুলো কন্ডিশন থাকবে। একটা হলো কি, ইট শুড বি সিম্পলি টু আন্ডারস্ট্যান্ড, এটা আন্ডারস্ট্যান্ড বোঝা অনেক সহজ হবে। ইট শুড বি ইজি টু কম্পিউট, এবং ক্যালকুলেট করা সহজ হবে। ইট রিজিবলি ডিফাইন, একদম পারফেক্ট ওয়েতে আমরা কি করতে পারি, ডিফাইন করতে পারবো। ইট শুড বি বেসড অন অল অবজারভেশন, এখানে আমরা সব অবজারভেশনকে আমরা কি করে থাকি, কাউন্ট করে থাকি। ইট শুড বি স্যাম্পলিং স্টেবিলিটি, ইট শুড হ্যাভ দ্য স্যাম্পলিং স্টেবিলিটি, হ্যাঁ, যাদের সবচেয়ে ভালো, সেই জিনিসটা করার ক্ষেত্রে আমরা এই যখন হবে তখন এইটাকে আমরা গুড মেজার্স অফ ডিসপারশন বলবো। ইট শুড বি সুইটেবল ফর ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট, এটা কি করতে পারবে, আমরা ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্টের ক্ষেত্রে তারা সাহায্য করে থাকে। ইট শুড নট বি এফেক্টেড বাই এক্সট্রিম ভেরিয়েশন, আমাদের এক্সট্রিম ভেরিয়েশনের ব্যাপারে এক্সট্রিম ভেরিয়েশন ভ্যালুটা একে কখনো কি করবে না, এফেক্টেড করবে না। বলে এই যে 7টা কন্ডিশন, এই 7টা কন্ডিশন যখন থাকবে তখন ওই মেজার্স অফ ডিসপারশনটাকে আমরা কি বলবো, গুড মেজার্স অফ ডিসপারশন। এখন আসি গুড মেজার্স অফ ডিসপারশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলি অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আরেকটাকে আমরা বলি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। একটাকে নাম দিলাম অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন, আরেকটা হলো কি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। ইম্পর্টেন্ট অফ দ্য অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের মধ্যে কি কি আছে, রেঞ্জ আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন আছে, মিন ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন এর মধ্যে কোফিশিয়েন্ট অফ রেঞ্জ, কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোফিশিয়েন্ট মিন ডেভিয়েশন, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আছে। এইগুলো হলো আমাদের একটা গুড মেজার্স অফ ডিসপারশনের বিভিন্ন রকমের প্রকারভেদ। আচ্ছা, এখন আসেন আমরা এই গুড মেজার্স অফ ডিসপারশনের মধ্যে থেকে আমরা একটা জিনিসকে ক্যালকুলেট করি। আচ্ছা, এখানে একটা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের মধ্যে তার যে প্রত্যেকটা অবজারভেশন যে ইউনিটটা যেমন টাকা থাকলে টাকা, ডলার থাকলে ডলার, এরকম জিনিসগুলো এখানে থাকবে। কিন্তু রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন তখন সেটা কি হয়, একটার সাথে আরেকটা কম্পেয়ার, তখন সেটা এক্সপ্রেস হয় একটা এক্সপ্রেস ইন পার্সেন্টেজ, এখানে কোনো ইউনিট থাকবে না, ইউনিট ফ্রি থাকবে। ওকে, এখন আসেন গুড মেজার্স অফ ডিসপারশন, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের মধ্যে রেঞ্জ কি জিনিস। রেঞ্জ ইজ ডিফাইন্ড is the difference between the largest and smallest observation in a data set. একটা ডাটা সেটের মধ্যে থেকে লার্জেস্ট ভ্যালু এন্ড লার্জেস্ট অবজারভেশন এবং স্মলেস্ট অবজারভেশন, এই দুইটার যে ভেরিয়েশনটা, এই দুইটার যে ডিফারেন্সটা, এই দুইটার ডিফারেন্সটাকে আমরা কি ইন্ডিকেট করি, এটাকে আমরা বলি কি রেঞ্জ। আর কোফিশিয়েন্ট অফ রেঞ্জটা হলো the relative measures corresponding to range called the coefficient of range, computed by the following formula. The coefficient of range এর মিনিং হলো এটাই যে প্রত্যেকটা অবজারভেশন থেকে লার্জেস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু মাইনাস করার পরে, লার্জেস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু যোগ করার পরে তার পার্সেন্ট রেশিও বের করিয়ে এবং তার পার্সেন্টেজ নিলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাকে আমরা কোফিশিয়েন্ট অফ রেঞ্জ বলবো। তো এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সেটা হলো the monthly income in টাকা of 7 employees of a firm
এই ইনফরমেশনটুকু আমাদের দেয়া আছে। কম্পিউটার এখান থেকে রেঞ্জ এবং কোফিশিয়েন্ট অফ রেঞ্জ আমরা ক্যালকুলেট করব। ওকে, রেঞ্জ হলো এখানে হাইয়েস্ট ভ্যালু হলো কত $8,500 500 টাকা, এবং লোয়েস্ট ভ্যালু হলো কত 5,500 টাকা। এখান থেকে এই দুইটা রেঞ্জ, দুইটা ডিফারেন্স বের করলে আমরা যে ভ্যালুটা পাবো, অর্থাৎ 8,500 থেকে 5,500 মাইনাস করলে যে ভ্যালুটা পাবো সেটা কি আমরা বলি রেঞ্জ। তাহলে আমাদের রেঞ্জ কত 3,000 টাকা। আর কোফিশিয়েন্ট অফ রেঞ্জ হলো 8,500, এখানে 8,500 অর্থাৎ এক্সএল মাইনাস এক্সএস ডিভাইডেড বাই এক্সএল প্লাস এক্সএস ইন্টু তার পার্সেন্টেজ। ওকে, তো 8,500 থেকে 5,500 মাইনাস করবে এবং 8,500 থেকে 5,500 যোগ করার পরেই তার রেশিও বের করিয়ে তাহলে কত পার্সেন্ট পাইলাম 21.43%। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এখানে আমরা আবার আরেকটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা আপনারা একটু করার চেষ্টা করবেন, একই রকমের মোটামুটি অলমোস্ট সেম। আচ্ছা, এখন আসেন ওই রেঞ্জের লিমিট, মেরিট এবং ডিমেরিট বা লিমিটেশনটা কি। রেঞ্জের মেরিটটা হলো দ্য রেঞ্জ মেজার দ্যাট the total spread in the ডাটা সেটের মধ্যে কতটুকু ভেরিয়েশন আছে এইটাকে কি করে থাকে রেঞ্জ মেজার করে থাকে, এটা তার একটা সুবিধা। আর এটাকে রিজিডলি ডিফাইন করা যাবে। ইট ইজ সিম্পলিস্ট টু মেজার্স অফ ডিসপারশন এন্ড ইজি টু কম্পিউট। খুব সহজে এর একটা সবচেয়ে মেজারবে ডিসপারশনের মধ্যে সবচেয়ে সহজ এবং সহজে ক্যালকুলেট করা যায়। ইট টেকস মিনিমাম টাইম টু কম্পিউট, এটা অল্প সময় করা যায়। ইট ইজ বেসড অন অনলি ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুস, এখানে কাউন্ট করতে হয়, এইটার তার সুবিধা। এবং তার একটা কিছু লিমিটেশন আছে। লিমিটেশনের মধ্যে একটা হলো ইট শুড নট বেসড অন অল ভ্যালুস ইন দ্য ডাটা সেট। এখানে কি করা হয় না, সব ডাটা সেটকে এখানে ব্যবহার করা হয় না, শুধু স্মলেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু এবং স্মলেস্ট ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুকে কাউন্ট করা হয়। আচ্ছা, ইট ইজ এফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন। স্যাম্পলিং ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এটা এফেক্টেড করে, স্যাম্পলিং ফ্লাকচুয়েশনটা ক্ষেত্রে এফেক্টেড করে। ইট ক্যান নট বি কম্পিউট ইন কেস অফ ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন। ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি না, কখনোই ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কখনোই আমরা কি করতে পারি না, মানে রেঞ্জ ক্যালকুলেট করতে পারি না। ওপেন এন্ডেড যেমন ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভ্যালের মধ্যে আমি যদি বলি যে আপ টু 21, তার মানে এটার লোয়েস্ট ভ্যালুটা নাই। আমরা যদি বলি 55 অর হায়ার, 55 অথবা হায়ার, তার হায়ার ভ্যালুটা তো আমার এখানে নাই। সুতরাং এখান থেকে আমরা কি করতে পারবো না, এটা হলো ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভ্যাল, সেই ক্ষেত্রে আমরা রেঞ্জকে ক্যালকুলেট করতে পারবো না। রেঞ্জ কোথায় কোথায় ব্যবহার হবে, আমরা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার হবে, শেয়ার মার্কেটের ক্ষেত্রে ব্যবহার হবে, ওয়েদার ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকবো। এখন আসেন আরেকটা জিনিস, আমরা ইন্টার কোয়ার্টার রেঞ্জ এবং কোয়ার্টার ডিভিয়েশন, এই দুইটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি। ইন্টার কোয়ার্টার রেঞ্জ হলো, আমরা এর আগেই আপনাদের আরেকটা ভিডিওর মধ্যে আলোচনা করছি যে থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল কিভাবে মেজার করতে হয় ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা ইন্টার কোয়ার্টার রেঞ্জের মানে হলো দ্য ডিফারেন্স বিটুইন থার্ড কোয়ার্টাইল এন্ড ফার্স্ট কোয়ার্টাইল, ইট ইজ কল্ড দ্য কোয়ার্টাইল ইন্টার কোয়ার্টার রেঞ্জ, ইট ইজ কল্ড দ্য ইন্টার কোয়ার্টার রেঞ্জ। আচ্ছা, এখানে আমরা ডেফিনিশন আমরা বলতেছি, অর্থাৎ ইন্টার কোয়ার্টার রেঞ্জ কি করে, ফার্স্ট কোয়ার্টাইল, যেমন আমি যদি এখানে একটু চিন্তা করি, আমি কোয়ার্টাইল ডিভিয়েশন কি করে, কোয়ার্টার কি করে টোটাল অর্ডার ডাটাকে সমান 4 ভাগে ভাগ করে, অর্থাৎ প্রতি ভাগে কত 25% করে প্রতি ভাগে পাওয়া যায়, প্রতি ভাগে 25 সব জায়গায় 25। তাহলে ইন্টার কোয়ার্টার রেঞ্জ যেটা করে কি মাঝখানে, অর্থাৎ এইটাকে আমরা বলে ফার্স্ট কোয়ার্টাইল, আর এটা সেকেন্ড কোয়ার্টাইল, আর এইটা হলো আমাদের থার্ড কোয়ার্টাইল। এখন ইন্টার কোয়ার্টার রেঞ্জ যেটা করে মিডল লেভেলের 50% অবজারভেশন সে কি কাউন্ট করে, মিডল লেভেলের 50% অবজারভেশন সে কাউন্ট করে, অর্থাৎ এই থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইলকে মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হলো আমাদের ইন্টার কোয়ার্টার রেঞ্জ। এখন আসেন এই ইন্টার কোয়ার্টার রেঞ্জটাকে যদি আমরা হাফ করে দিই, দ্য হাফ অফ দ্য ইন্টার কোয়ার্টার রেঞ্জ ইজ কল্ড দ্য কোয়ার্টাইল ডিভিয়েশন। কোয়ার্টাইল ডিভিয়েশনের মানে হলো এটাই যে আমি আমাদের ইন্টার কোয়ার্টার রেঞ্জ যেটা পাইলাম এটাকে আমরা যদি অর্ধেক করে দিই, হাফ করে দিই, তাহলে এটা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলি কোয়ার্টাইল ডেভিয়েশন। অর্থাৎ এটা হলো তার আমাদের ফর্মুলা, Q3 minus Q1, এটা হলো আমাদের ইন্টার কোয়ার্টার রেঞ্জ। আচ্ছা, কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ বেটার দেন রেঞ্জ। কোয়ার্টাইল ডেভিয়েশন রেঞ্জের থেকে ভালো, কারণ কি, ইট মেজার্স দ্য ভেরিয়েশন অফ দ্য মিডল 50% অবজারভেশন। কারণ কি, আমরা সবসময় কোনো একটা দেশে যখন কোনো একটা পণ্যের দামকে নির্ধারণ করা হয় তখন মিডল লেভেলে যারা অবস্থান করে, মেজরিটি পার্সন মিডল লেভেলে অবস্থান করে, লোয়েস্ট 4% খুব কম থাকে এবং হায়ার রিচ ম্যান কম থাকে,
যদি কম থাকে তাহলে এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলে একটা গুড ডিস্ট্রিবিউশন বলবো বা অ্যাপ্রক্সিমেটলি সিমেট্রিক হইতে পারে। এবং এইখান থেকে যখন মিড লেভেলের যখন 50% মেজরিটি পার্সেন্ট মিড লেভেলে থাকে, এই মিড লেভেলের উপরে যখন কোনো একটা পণ্যের দাম নির্ধারণ করা হয় তাহলে ওই পণ্যের দামটা গরিবের জন্য সহনীয় হয়, ধনীদের জন্য সহনীয় পর্যায়ে থাকে। এখন এই জিনিসটা করার ক্ষেত্রে আমরা মিডল লেভেলে যে 50% অবজারভেশন, এই 50% অবজারভেশনকে কাউন্ট করা হয় কোয়ার্টাইল ডিভিশনের ক্ষেত্রে। কিন্তু রেঞ্জের ক্ষেত্রে আমরা লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুকে আমরা কনসিডার করে থাকি। আমরা এর আগে করে আসি, রেঞ্জ মানে হলো লোয়েস্ট ভ্যালু, দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু এন্ড লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ এক্সেল থেকে এক্সেসটাকে ম্যানেজ করতে হবে। তাহলে রেঞ্জের ক্ষেত্রে আমরা কি করি, লোয়েস্ট ভ্যালু এবং হাইয়েস্ট ভ্যালুকে আমরা কনসিডার করে থাকি। কিন্তু কোয়ার্টাইল ডিভিশনের ক্ষেত্রে আমরা কি করি, মিডল লেভেলের 50% অবজারভেশন কাউন্ট করে থাকি, যার কারণে রেঞ্জের চাইতে কোয়ার্টাইল ডিভিশনটা অনেক ভালো। স্মল কোয়ার্টাইল deviation means a high informality or small variation to the central observed 50% observation, whereas the large quartile deviation means large variation among the central observation. অর্থাৎ কোয়ার্টাইল ডিভিশনের মানটা যদি আমরা স্মল পাওয়া যায় তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের যে ইনফরমেশনটা, আমাদের যে অবজারভেশনের মধ্যে একটা ইউনিফর্মিটি অবস্থান করতেছে, অর্থাৎ স্মল ভেরিয়েশনকে ইন্ডিকেট করতেছে। আর যে লার্জ ভেরিয়েশন ইন্ডিকেট করে, এটা দ্বারা বোঝায় যে আমাদের সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলো অনেক দূরে অবস্থান করতেছে, এটা ইন্ডিকেট করে। আচ্ছা, কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন হলো, কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন অলমোস্ট রেঞ্জের মতোই। থার্ড কোয়ার্টাইল থেকে মাইনাস করবেন ফার্স্ট কোয়ার্টাইল, এবং থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল যোগ করার পরে রেশিও দিবেন, তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হলো আমাদের কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন। এখন এখান থেকে এক্সাম্পল একটা টানতেছি। এখানে মান্থলি ইনকাম দেওয়া আছে 5,500 থেকে শুরু করে 8,500 টাকা, এরকম ইনফরমেশনটা দেওয়া আছে মান্থলি স্যালারি। এবং এখান থেকে যদি আমরা কোয়ার্টাইল ডিভিশন মেজার করতে চাই, তো কোয়ার্টাইল ডিভিশন মেজার করার জন্য আমাদের প্রথম করতে হবে যে জিনিসটা, সেটা হলো আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে কোয়ার্টাইল ডিভিশন বের করতে, ফার্স্ট কোয়ার্টাইল এবং সেকেন্ড কোয়ার্টাইল আমরা বের করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল এবং সেকেন্ড কোয়ার্টাইল এটা আমি বিগত অন্য একটা ক্লাসের মধ্যে আমি করিয়ে দিয়ে আসছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালু কত পাইলাম, 5,750। হ্যাঁ, আর থার্ড কোয়ার্টাইলের ভ্যালু কত পাইলাম, সাত কোয়ার্টাইল হলো কত, 7,500। এই দুইটার যে রেশিও, ওই দুইটার যে ডিফারেন্স, অর্থাৎ 7,500 থেকে 5,750, এটা মাইনাস করার পর 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো আমাদের কোয়ার্টাইল ডিভিশন। কোফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন হলো তার রেশিও কতটুকু, 13.21%। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, একটা এক্সাম্পল দেওয়া হলে এই এক্সাম্পল থেকে আমরা কোয়ার্টাইল ডিভিশন আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু এইটা হলো আমাদের গ্রুপ ডাটা, এটা ছিল আমাদের আনগ্রুপ ডাটা, এটাকে আমরা বলি আনগ্রুপ ডাটা, আর এইটা হলো আমাদের গ্রুপ ডাটা। এই গ্রুপ ডাটা থেকে কোয়ার্টাইল ডিভিশন বের করার জন্য ফর্মুলা এইগুলোই, কোয়ার্টাইল ডিভিশন, কোফিশিয়েন্ট কোয়ার্টাইল। কিন্তু কোয়ার্টাইল ক্যালকুলেট করার জন্য আমাদেরকে এই ফর্মুলাগুলো ব্যবহার করতে হয়। এটার আরেকদিন এটার ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, এটা স্পেসিফিক এই অঙ্কটার ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো, অঙ্কটার ক্ষেত্রে কথা বলবো। ওকে, এখন এই কোয়ার্টাইল ডিভিশন তার মেরিট এবং ডিমেরিট গুলো আলোচনা করতেছি। কোয়ার্টাইল ডিভিশন ইট ইজ সুপিরিয়র টু রেঞ্জ অ্যাজ এ মেজার্স অফ ভেরিয়েশন বা মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন মধ্যে মেজার্স অফ ভেরিয়েশনের ক্ষেত্রে এটা রেঞ্জের চাইতে সুপিরিয়র। ইট ইজ ইউজফুল ইন কেস অফ ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন। এটা ইউজফুল যখন ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেখানে আমরা রেঞ্জ ক্যালকুলেট করতে পারি না, সেখানে আমরা কি করতে পারি, কোয়ার্টাইল ডিভিশন দিয়ে আমরা কি করতে পারি, মেজার্স অফ ডিসপারশন মেজার করতে পারি। আচ্ছা, যেখানে ওপেন এন্ডেড কোয়েশ্চেনিয়ার থাকে, ওপেন এন্ডেড ডিস্ট্রিবিউশন থাকে, সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারি, কোয়ার্টাইল ডিভিশন ক্যালকুলেট করতে পারি। ইট ইজ এফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ দ্য এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালুর দ্বারা ইট ইজ নট এফেক্টেড, এটা এক্সট্রিম ভ্যালুর দ্বারা এফেক্টেড হয় না। কারণ কি, কারণ হলো এখানে যে জিনিসটা কাউন্ট করা হয় সেটা হলো কি, লোয়েস্ট ভ্যালু এবং ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল, অর্থাৎ প্রথম লেভেলের 75% এবং শেষ লেভেলের 75% অবজারভেশনকে কাউন্ট করা। প্রথম লেভেলের 25% নেয় না ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড আর এরপরে থার্ড কোয়ার্টাইল মানে হলো কি, প্রথম দিকের 75% অবজারভেশন। এই দুইটার অর্থাৎ মিড লেভেলের ইনফরমেশন নেওয়ার কারণে প্রথম দিকেও আসতে হয় না, শেষের দিকে আমাদের কি করতে হয় না, আসতে হয় না। এই কারণে আমরা বলি যে লোয়ার এক্সট্রিম ভ্যালু এবং আপার এক্সট্রিম ভ্যালু, এটার দ্বারা কি হয় না, কোয়ার্টাইল ডিভিশনটা কি হয় না, এফেক্টেড হয় না। ইট ইজ ইউজফুল ইন কেস অফ হাইলি স্কিউড ডিস্ট্রিবিউশন। এটা হাইলি স্কিউড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা ইউজফুল হয়। এইটা সংক্রান্ত আরেকটা লেকচারের মধ্যে এই জিনিসটা থাকবে, আশা করা যায়। Okay, while the quartile division, the following কিছু লিমিটেশন আছে, it is
নট বেসড অন অল অবজারভেশন। এটা হলো মূল কথা, হলো এটি কোয়ার্টাইল ডিভিশন কি করা হয় না, সব অবজারভেশন কাউন্ট করা হয় না, মিড লেভেলে 50% অবজারভেশনকে এখানে কনসিডার করা হয়। নাম্বার 2, quartile division ignore the first 25% observation, last 25% observation. quartile division কি করে, প্রথম দিকের 25% অবজারভেশন এবং শেষের দিকের 25% অবজারভেশনকে সে ইগনোর করে। ইট ইজ নট ক্যাপাবল টু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন। এটা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনের ক্ষেত্রে এটা ক্যাপাবল না, তার ক্যাপাবিলিটি নাই। ইট ভ্যালুস is very much affected by sampling fluctuation. এটা স্যাম্পলিং ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে এফেক্টেড হয়। It is not good measures of dispersion since it depends on the two position of the man. কারণ কি, কারণ হলো এখানে দুইটা পজিশন অফ মেজারকে কনসিডার করা হয়, যার কারণে এটাকে আমরা গুড মেজার্স অফ ডিসপারশন আমরা বলতে পারবো না। গুড মেজার্স অফ ডিসপারশনটা আমরা এখানে কি করতে পারবো না, বলতে পারবো না। আচ্ছা, এখন এরপরে যে জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি সেটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, সেটা হলো ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মিনিংটা কি? ভেরিয়েন্স হলো the arithmetic mean of the squared of the variation of the observation from their arithmetic mean is known the variance. ভেরিয়েন্স হলো একটা অবজারভেশন থেকে, অর্থাৎ এখানে দেখতেছেন একটা অবজারভেশন থেকে তার মিন ভ্যালুটাকে মাইনাস করার পরে, স্কোয়ার করার পরে, সাম করার পরে, সাম মানে কি যোগফল, সাম করার পরে টোটাল অবজারভেশন দিয়ে যখন ভাগ হবে তখন সেটাকে আমরা বলি কি, তখন সেটাকে আমরা বলি কি ভেরিয়েন্স। ভেরিয়েন্স দুই ধরনের হইতে পারে, একটা হলো পপুলেশন ভেরিয়েন্স, একটাকে স্যাম্পল ভেরিয়েন্স হইতে পারে। পপুলেশন ভেরিয়েন্স এবং স্যাম্পল ভেরিয়েন্স, পপুলেশন থেকে যে ডাটা আসে তাহলে পপুলেশন ভেরিয়েন্স সেটা এন দিয়ে ভাগ হবে, আর স্যাম্পল থেকে যে অবজারভেশন আসে সেক্ষেত্রে আমাদের কি হবে, n-1 দিয়ে ভাগ হবে, n-1 দিয়ে ভাগ হবে। আচ্ছা, এই যে এটা হলো আমাদের পপুলেশন স্যাম্পল ভেরিয়েন্স। স্যাম্পল ভেরিয়েন্স অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশন থেকে, অর্থাৎ এক্স থেকে কি করতে হবে, এক্স বারটাকে মাইনাস করতে হবে, তারপরে স্কোয়ার করতে হবে, টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে যখন ভাগ হবে কিন্তু একটা কম দিয়ে ভাগ হবে তখন সেটাকে আমরা বলি কি স্যাম্পল ভেরিয়েন্স। স্যাম্পল ভেরিয়েন্সকে আমরা স্মল এক্স স্কোয়ার দিয়ে আমরা প্রকাশ করি, স্মল এস স্কোয়ার দিয়ে আমরা স্যাম্পল ভেরিয়েন্সটা শো করি। আবার পপুলেশন, তাহলে আমরা দেখলাম পপুলেশন ভেরিয়েন্সটা আমরা কি করি, পপুলেশন ভেরিয়েন্সটা আমরা ক্যালকুলেট করি এই সূত্র দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা অবজারভেশন থেকে তার মিন ভ্যালুটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ মিউ মাইনাস করার পরে স্কোয়ার করার পরে টোটাল এন দিয়ে যখন আমরা ভাগ করব তখন সেটা হবে পপুলেশন ভেরিয়েন্স, তখন সেটা হবে আমাদের পপুলেশন ভেরিয়েন্স। আচ্ছা, আর এটা হলো আমাদের কি স্যাম্পল ভেরিয়েন্স। ডাটা যদি স্যাম্পল থেকে আসে অর্থাৎ এক্স থেকে স্মল এক্স বার মাইনাস করতে হবে, n-1 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী সময়ে আরেকটু আলোচনা করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাস ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আমরা কথা বলবো। ওকে, বেস্ট অফ লাক।